ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে আজকে আমি গণিতে তোমাদের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো, ইতিপূর্বে আমি তোমাদের 2টি মডেল স্কুল করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে থাকবে। তো আজকে আমি তোমাদের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করছি। তাহলে বলা হচ্ছে, চলো প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, 1/5 এর সমতুল্য ভগ্নাংশ কোনটি? 1/5 এর সমতুল্য ভগ্নাংশ আমরা জানি যে সমতুল্য ভগ্নাংশ কোনটা হবে, এর মধ্যে আমাদের বলা আছে 1/5। এই 5-এর দেখো সমতুল্য ভগ্নাংশ মানে কি, লবে যে সংখ্যা দিয়ে গুণ করব সেই সংখ্যা যদি আমি হরে গুণ করি তাহলে সেই মানটা হবে তোমাদের সমতুল্য ভগ্নাংশ। 1/5 আছে, তাহলে উপরে একের সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে নিচেও 2 গুণ করবো, 5 দুনে 10 হবে। তাহলে উপরে 2 একে 2 হবে, 2 কত 10 হওয়ার কথা। উপরে যদি 3 গুণ করি তাহলে 3 একে 3, আর নিচে 3 গুণ করলে 5 3 15 হবে। তাহলে চলো আমরা একটু গণিত করে দেখি। তাহলে এখানে তোমাদের প্রথম প্রশ্ন বলা হচ্ছে কি, 1/5-এর সমতুল্য ভগ্নাংশ কী কী হবে? যদি আমরা 2 গুণ করি তাহলে 1/5-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে সেক্ষেত্রে 2 গুণ করলে সমান 1/10 হবে। আবার যদি 1/5-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে, 3 একে 3 আর 5 3 15 হবে। আবার যদি একের সঙ্গে যদি আমরা 4 গুণ 1/5-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, লবেও 4 হরেও 4 যদি গুণ করি সেক্ষেত্রে 4 একে 4 5 4 20। আবার যদি 5 গুণ করি 1 ইন্টু 5, আবার 5 ইন্টু 5, 5 একে 5 5 4 20, 5 4 5 5 25, সরি 5 5 25, কত হলো 5/25। তাহলে এর মধ্যে কোন উত্তরটা সঠিক উত্তর হবে? এর মধ্যে দেখতে পাচ্ছি 4/20, অর্থাৎ 1/5 এর সমতুল্য রাশি কোনটা হবে? 4/20 বা 4/20। তাহলে 4/20 কোন অপশানটা সঠিক উত্তর হবে? তোমাদের অপশান নম্বর ডিটা সঠিক উত্তর হবে, 4/20। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2 দেখে প্রশ্ন, 13 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, 13 দ্বারা বিভাজ্য হবে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা হবে বলতো? আমরা দেখতে পাচ্ছি 13 দ্বারা বিভাজ্য হবে ক্ষুদ্রতম সংখ্যাটা কোনটা হবে? তাহলে ক্ষুদ্রতম হলে কী হবে? লসাগু হবে। তাহলে কোনটা হবে 13 দ্বারা বিভাজ্য? দ্বিতীয় হচ্ছে 104। আমরা জানি 13 সাথে 91 হয়, আর 13 আসছে 104, 13 আসছে 104 হয় কি 91 হচ্ছে, 91 কিন্তু 2 অঙ্কের সংখ্যা, আমাদের 3 অঙ্কের সংখ্যা চেয়েছে, 3 অঙ্কের সংখ্যা চেয়েছে, সুতরাং কী হবে 104টা কী হবে 3 অঙ্কের সংখ্যা। আর 130 তো হবে না, 13 দ্বারা বিভাজ্য হবে না 130, সুতরাং 13 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? 104। 104 হচ্ছে 13 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন হচ্ছে তোমাদের 3 দিকের প্রশ্ন, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি কোনো ট্রেন তার গতিবেগ অর্ধেক করে তাহলে প্রয়োজনীয় সময় কত হবে? তাহলে প্রয়োজনীয় সময় এখানে বলা হচ্ছে, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি কোনো ট্রেন তার গতিবেগ অর্ধেক করে তাহলে তাহলে প্রয়োজনীয় সময় কিন্তু কী হবে বলো তো? প্রয়োজনীয় সময় তার দ্বিগুণ হবে। কী হবে? প্রয়োজনীয় সময় দ্বিগুণ হবে। অপশান কোনটা আছে? অপশান নাম্বার এর সঠিক উত্তর হবে দ্বিগুণ। কত হবে? দ্বিগুণ হবে। চলো কিভাবে দ্বিগুণ হলো আমরা একটু গণিত করে দেখি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব, যদি সময় আমরা জানি গতিবেগ ইকুয়ালস টু কী হয়? গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, প্রয়োজনীয় সময়। এখানে সময়ের মানটা বের করতে বলছে, তাহলে সময় বের করতে হলে সময় ইকুয়ালস টু কী হবে? তাহলে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে এক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে গতিবেগ, কী বলা হচ্ছে এখানে তোমাদের? একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো এই একটা এ আর বি, একটা নির্দিষ্ট দূরত্ব, এই নির্দিষ্ট দূরত্ব। তাহলে এর গতিবেগ বলা আছে, গতিবেগকে অর্ধেক করতে বলছে, গতিবেগ অর্ধেক করব, আচ্ছা তাহলে গতিবেগ অর্ধেক করলে সময় কিভাবে হবে? গতিবেগকে যদি আমরা অর্ধেক করি এখানে সময় হবে না, আর গতিবেগ হবে। গতিবেগ দূরত্ব বাই গতিবেগ। তাহলে গতিবেগকে আমরা যদি অর্ধেক করি তাহলে সময় কী হবে? তো অর্ধেক মানে কি বাই 2, তাই না? উল্টে দিলে কী হবে? তাহলে দূরত্ব কী আছে, আচ্ছা সময়ের মানটা কী হবে? দ্বিগুণ হবে। প্রয়োজনীয় সময় হবে দ্বিগুণ। কার দ্বিগুণ হবে? দূরত্বের দ্বিগুণ হবে, অর্থাৎ 2 ইন্টু হবে। তাহলে প্রয়োজনীয় সময় ইকুয়ালস টু কী হবে? সমান 2 ইন্টু দূরত্ব বাই গতিবেগ, তাই না? কত গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে সময়টা কী হবে? দ্বিগুণ বেড়ে যাবে, সময়টা দ্বিগুণ বেড়ে যাবে। বুঝেছ? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো, 4 প্রশ্ন, 5,07,04,000 সংখ্যাটি হলো কি বলতো? 5,07,00,000।
দেখতে পাচ্ছি আমরা এটা কোনটা হবে, কোন অপশানটা সঠিক উত্তর হবে, অপশান নম্বর বিটা সঠিক উত্তর হবে। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5,07,04,004, ঠিক আছে, 5,07,04,004, এটা অপশন নম্বর বিটা সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্ন দেখি, 5 থেকে প্রশ্ন, 10,872 এর কাছাকাছি হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে? একশো এর গুণিতকের পূর্ণ সংখ্যা কোনটা হবে? আমরা 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা দেখো, 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এখানে 800 আর 900, 1800 আর 1900, এর মধ্যে কার কাছাকাছি হচ্ছে? 1900-র কাছাকাছি আছে, 1900, তাহলে অপশন নম্বর এটা সঠিক উত্তর হবে 1900। পরের প্রশ্ন দেখো, 6 থেকে প্রশ্ন, 40-এর সমতুল্য রোমান সংখ্যা কোনটি? 40-এর সমতুল্য রোমান সংখ্যা কোনটি হবে? চলো 40-এর সমতুল্য রোমান সংখ্যা এক্স এল হবে, এক্স এল হবে, মানে 50 এল ফর 50 হয় আর এক্স মানে 10, অর্থাৎ 50-কে 10 কম, অর্থাৎ এক্স এল হবে। সঠিক উত্তর কোনটা হবে? অপশন নম্বর 20 তোমাদের সঠিক উত্তর, এক্স এল। পরবর্তী হলো 7 থেকে প্রশ্ন, প্রতিটি রিক্সার চাকার সংখ্যা 3টি, প্রতিটি রিক্সায় চাকার সংখ্যা কত হলো? 3টি চাকা। এই নির্দিষ্ট সংখ্যককে ড্যাশ বলে, এই নির্দিষ্ট সংখ্যক কি বলে? ধ্রুবক বলে। আর নির্দিষ্ট সংখ্যক যদি থাকে তাকে কি বলা হয়? ধ্রুবক বলা হয়, অপশন নম্বর বি। পরের প্রশ্ন দেখি আমরা 8 থেকে প্রশ্ন, মুক্তির এখন বয়স হচ্ছে এক্স বছর, 4 বছর পরে মুক্তির বয়স কত হবে? এক্স প্লাস 4 বছর, তাই না? এক্স প্লাস বছর, বর্তমান বয়স যদি এক্স বছর হয়, 4 বছর পর মানে 4 বছর যোগ হবে, তাহলে এক্স প্লাস 4 বছর, এক্স প্লাস 4 বছর। চলো 9 থেকে প্রশ্ন দেখি, 7 × 7/6 এর অনন্য কোনটা হবে? 7/7 এর অনন্য কোনটা হবে? তাহলে আমরা যদি গুণ করি, দেখো এখানে বলা হচ্ছে অনন্য যদি বের করি তাহলে সেটা হবে তোমাদের, দেখো আমরা হরের সঙ্গে লব আমরা কী করবো? গুণ করবো, পূর্ণ সংখ্যা, হরের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করবো, 7×6 = 42, 7 হচ্ছে যে 49, 49/6 হওয়ার কথা, এখানে 49/6 হওয়ার কথা, কিন্তু অনন্য মানে উল্টোটা, অর্থাৎ 6/49, 6/49, তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 6/49 কোনটা হবে? অপশন নম্বর ডি সঠিক উত্তর হবে, বুঝেছে? 10 থেকে প্রশ্ন, 16 সংখ্যাটি কোন সংখ্যার 4 ভাগের 1 ভাগ? 16 সংখ্যাটি 4 ভাগের 1 ভাগ কোনটা হবে? কোন সংখ্যাটি? তাহলে আমরা 16কে যদি আমরা 16কে যদি আমরা 1/4 দিয়ে ভাগ করি, 4×4 = 16, কত হবে? 4। তাহলে 16 সংখ্যাটি কোন সংখ্যার 4 ভাগের 1 ভাগ হবে? তাহলে এখানে অপশন নাম্বার কোনটা হবে তোমাদের? 64, 4-কে 4, 4×4 = 16, তাহলে কত হচ্ছে তোমাদের? কত হবে? 64, 4 ভাগের 1 ভাগ 16 হবে বলা আছে। কোন সংখ্যাটি বলা আছে? আমরা যদি ধরি যে 64 কীভাবে হচ্ছে? 64 হচ্ছে সংখ্যাটি ধরি আমরা এক্স, এক্সের কত অংশ? 1/4 অংশ, কত হবে? তাহলে সেক্ষেত্রে 16 হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি সংখ্যাটি ধরি, তাহলে বা কোনো একটা সংখ্যার 1/4 অংশ সমান 16 হবে, তাহলে আমরা সংখ্যাটি যদি ধরি তাহলে এক্স ইকুয়ালস টু, তাহলে 16 × 4 কত হবে? 16 কত হবে? 64, 64 হয়ে যাবে, অর্থাৎ 64 সংখ্যাটি অ্যান্সার কোনটা হবে? অপশান নাম্বার তোমাদের বিটা সঠিক উত্তর হবে, 64, বুঝেছে? চলো 2 থেকে প্রশ্ন কি বলেছে? মানের অধক্রমে সাজাও, মানের অধক্রমে সাজাও বলা আছে, যে এখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো মানে অধক্রমে মানে কি বড় থেকে ছোট সাজাতে হবে। চলো আমরা বড় থেকে ছোট সাজিয়ে ফেলে। মানের অধক্রমের সংখ্যাটি দেখো, মানের অধক্রমে যদি সংখ্যাগুলো সাজাই তাহলে সেক্ষেত্রে দেখবো এখানে বলা আছে 5, 5, 1, 0, 2, 0, 8, 0, তারপর সংখ্যাটা আছে দেখো, তাহলে দেখো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছে শেষ থেকে লিখে সুবিধা হবে, 0, 0, 2, 8, 0, 1, 5, তারপরে আছে 0, 8, 2, 0, 0, 1, 5, শেষেরটা আছে 0, 0, 3টে 0, তারপরে হচ্ছে 2, 8, 1, 5। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে নিযুত পর্যন্ত আছে, নিযুত লক্ষ নিযুত সেম দেখতে পাচ্ছি, আর এখানে আছে 8 আছে, সুতরাং কী হবে? এটা কিন্তু তোমাদের বড় সংখ্যা হবে। আমাদের অধক্রম মানে কি বড় থেকে ছোট, সব থেকে বড়টা কী পেলাম আমরা? তাহলে সব থেকে 5, 1, 8, 2, 0, এটা সব থেকে বড়। এর থেকে ছোট দেখতে হলে 3টি সংখ্যা পড়ে থাকছে, এই 3টির মধ্যে দেখতে পাচ্ছি তাহলে একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘরে দেখতে পাচ্ছি অযুত, লক্ষ, নিযুত, আর তারপরে একক দশক শতক হাজার। তাহলে এই ক্ষেত্রে দেখো
তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি অযুতের ঘরের সংখ্যাগুলো সমান আছে, অযুত পর্যন্ত সমান আছে। তারপরে হাজারের মধ্যে যদি যাই দেখি এর মধ্যে বড় কোনটা হচ্ছে, বড় হচ্ছে 8। সুতরাং এই সংখ্যাটা সব থেকে বড় হবে, সব থেকে না, এই তিনটির মধ্যে বড় হবে। তাহলে 51082000। তাহলে এর থেকে ছোট কোনটা হবে দেখতে পাচ্ছি, তাহলে এটা বাদ চলে গেলো, এটা বাদ চলে গেলো, বাকি আছে দুটোর মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলা আছে হাজারের ঘরে, দেখো এটা 2 আছে, এখানে 2, এই সংখ্যা 2 আছে, 10 হাজারের ঘরে এখানে 0 আছে, সুতরাং এটা বড় হবে, অর্থাৎ 51020800। তারপরে একটা পড়ে আছে কোনটা, এটা পড়ে আছে, এটা সব থেকে ছোট সংখ্যা, অর্থাৎ 51000280। এটা হচ্ছে তোমাদের বড় থেকে ছোট, অর্থাৎ অধক্রমে সাজানো হলো। পরের সংখ্যা দেখি, পরের সংখ্যা কি, পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে রাশিগুলিকে যোগ করে, কি বলেছে, রাশিগুলিকে যোগ করে যোগফল রোমান হরফে লেখো। এই যে রাশিগুলো দেওয়া আছে, রাশিগুলোকে যোগ করে রোমান হরফে লিখলে আমরা সংখ্যাটা পাবো। তাহলে কি আছে এখানে, XL প্লাস XI X। দেখো XL মানে কি হচ্ছে, আমরা জানি 40, তারপরে প্লাস আর X9 মানে কি, X মানে 10 মানে 10, আর প্লাস কত হচ্ছে এখানে 9, কত হচ্ছে 9, কত হচ্ছে 59, কত হচ্ছে 59, অর্থাৎ 40, 10, 50 আর 9, তাহলে 59 হলো। তাহলে 59 আমরা লিখি কি না, এল মানে 50 আর 9, তাহলে IX। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে 3 দিকের প্রশ্ন, শূন্যস্থানে গ্রেটার দেন ইকুয়াল লেস দেন বসাও, কোনটা হবে। এখানে বলেছে XIV মানে কি, X মানে কি হচ্ছে, X মানে 10, IV মানে 14, এটা 14, এটা আছে 14 আর 14, এটা হচ্ছে ইকুয়াল। প্রথমটা কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে, এর দিকেরটা ইকুয়াল হচ্ছে, আর বির দিকেরটা কি হচ্ছে, দেখো XI মানে কত 9 হয়, এটা আছে 20, এটা আছে 11, XI হচ্ছে 11, এটা আছে কত হচ্ছে, ডবল X মানে কি 20 মানে 20, এটা 11, এটা 20, তাহলে কি হচ্ছে এর মধ্যে কোনটা বড় দেখতে পাচ্ছি, এটা বড়, 20টা বড়, 9টা ছোট, সুতরাং আমরা লেস দেন লিখবো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 4 দিকে প্রশ্ন, তোমার মা তোমার ভাইকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য Y টাকা দিলেন, তোমাকে তোমার ভাইয়ের চেয়ে 5 টাকা বেশি ও তোমার বোনকে ভাইয়ের চেয়ে টাকা 5 টাকা কম দিলেন, তোমার মা তোমাকে মোট কত টাকা দিলেন। তাহলে এর অ্যান্সারটা কী হবে, চলো আমরা দেখি। চলে বলা আছে তোমার মা তোমার ভাইকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য Y টাকা দিলেন, তাহলে ভাইকে কত দিয়েছে, Y টাকা দিয়েছে, তোমাকে তোমার ভাইয়ের চেয়ে 5 টাকা বেশি দিয়েছে, তোমার ভাইকে যা দিয়েছে তার থেকে 5 টাকা বেশি দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে ভাইকে দিয়েছে কত, ভাইকে দিয়েছে সমান Y টাকা, আর আমাকে দিয়েছে কত, 5 টাকা বেশি, তোমাকে তোমার ভাইয়ের চেয়ে 5 টাকা বেশি দিয়েছে, তাহলে আমাকে দিয়েছে কত, আমাকে দিয়েছে তাহলে 5 টাকা বেশি, Y প্লাস কত হবে 5 টাকা। তারপরে কি বলা আছে, তোমার বোনকে ভাইয়ের চেয়ে 5 টাকা কম দিয়েছে, অর্থাৎ বোনকে দিয়েছে ভাইকে যা দিয়েছে তার থেকে 5 টাকা কম, অর্থাৎ Y মাইনাস 5 টাকা, Y-5 টাকা। তাহলে এবার আমাদের প্রশ্ন কি হচ্ছে, তোমার মা তোমাদেরকে মোট কত টাকা দিয়েছে, মোট তোমাদেরকে, তাহলে আমাদেরকে মোট কত টাকা দিয়েছে, তাহলে কি হবে, তাহলে মোট 3 জনের যোগফল হবে, 3 জনের যোগফল, দেখো 3 জনের যোগফল যদি আমরা করি, তাহলে আমাকে ভাইকে দিয়েছে Y টাকা প্লাস আমাকে দিয়েছে Y প্লাস 5 টাকা প্লাস বোনকে কত দিয়েছে Y-5 টাকা, তাই না। তাহলে কত হলো এখানে অ্যান্সারটা, তাহলে অ্যান্সারটা দেখো এখানে +5 -5 এটা তুলে দাও, কত 3টে Y পড়ে আছে, সমান কত হবে 3Y টাকা, কত 3 জনকে মোট কত টাকা দিয়েছে, 3Y টাকা দিয়েছে, বুঝে গেছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন কি বলা আছে, দেখো এখানে পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো দেখতে পাচ্ছি যে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা বলা আছে, চাঁদা তোলা হলো, হাবিব X টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 20 টাকা বেশি চাঁদা দিল, মুস্কান কত টাকা চাঁদা দিল। চলো দুর্গানগরের পাড়ায় রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলে হাবিব X টাকা চাঁদা দিল, হাবিব কত টাকা দিয়েছে, হাবিব দিয়েছে X টাকা, তাহলে হাবিব কত টাকা দিয়েছে, হাবিব দিয়েছে X টাকা,
হাবিব দিয়েছে x টাকা, তাহলে তারপরে বলা আছে কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 20 টাকা বেশি দিল। তাহলে হাবিবের মুস্কান কত দিয়েছে? তাহলে মুস্কান দিয়েছে কত টাকা? তাহলে হাবিবের দ্বিগুণ অপেক্ষা, অর্থাৎ হাবিবের দ্বিগুণ মানে কি, হাবিব x টাকা দিয়েছিল, তার দ্বিগুণ মানে কি 2x টাকা, আর তার অপেক্ষা 20 টাকা বেশি, 20 টাকা প্লাস 20 টাকা দিয়েছে। তাহলে মুস্কান কত টাকা দিয়েছে? মুস্কান 2x প্লাস 20 টাকা দিয়েছে, 20 টাকা দিয়ে বেশি চাঁদা দিল। মুস্কান কত টাকা চাঁদা দিল? তাহলে এখানে বলা আছে মুস্কান কত টাকা চাঁদা দিয়েছে। মুস্কান দিয়েছে দেখো এখানে 2x প্লাস 20 টাকা, কত হবে? 2x প্লাস 20 টাকা চাঁদা দিয়েছে। পরের প্রশ্ন কি বলা আছে? 6 দাগের প্রশ্ন বলেছে একটি ফিতে, বলা আছে দেখো একটি ফিতে 1/24 অংশের দৈর্ঘ্য 56 মিটার। একটি ফিতের 1/24 অংশের দৈর্ঘ্য 56 মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত হবে? ফিতের মোট দৈর্ঘ্য কত হবে? চলো আমরা দেখি। তাহলে আমরা লিখতে পারি যে ফিতের 1/24 অংশের দৈর্ঘ্য সমান কত হচ্ছে? 56 মিটার। তাহলে মোট ফিতের দৈর্ঘ্য, আমরা যদি মোট ফিতে যদি ধরি, তাহলে এক অংশ থেকে ফিতের এক অংশের দৈর্ঘ্য কত হবে? এক অংশ মানে মোট অংশ, তাহলে এক অংশের দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে 56/1/24 24 সমান 56 ইন্টু 1 24/1। 56 আর 24 তোমরা গুণ করে দাও, তাহলে 56 আর 24 যদি আমরা গুণ করি, তাহলে 6 4 24 4 হচ্ছে, হাতে থাকলো 2, 5 4 20 21 22, 6 2 12, 2 হাতে 1, 5 10 11, কত হচ্ছে? সমান 4 4 3 1, অর্থাৎ 1344 মিটার। কত হবে? 1344 মিটার। 1344 মিটার। তাহলে আমাদের প্রথমে লিখে দেওয়া উচিত ছিল যে ধরি মোট অংশ, ধরি ফিতের মোট অংশ সমান 1, তাই না? তাহলে মোট অংশ যদি 1 হয় তাহলে কী হবে? এক অংশের দৈর্ঘ্য কত হবে? 1344 মিটার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, এখানে বলা আছে 3-এর একেরটা কী বলা আছে? 3-এর একের বলা হচ্ছে দেখো 500 জন আচ্ছা 500 জন ছাত্র দেওয়া আছে, এখানে ছাত্র হবে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে এত কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালের কতদিন চলবে? চলো এটা কিন্তু আমরা তৈরি সাহায্যে সমাধান করব। তাহলে আমরা লিখতে পারি, চলো এটা হচ্ছে 3-এর 1। তাহলে প্রথমে আমরা লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো, একদিকে আমরা লিখব ছাত্র সংখ্যা, একক হচ্ছে জন, আর তারপরে চালের পরিমাণ আছে তোমাদের কিগ্রা, তারপরে সময়, দিন। তাহলে এক্ষেত্রে হচ্ছে দেখো 500 জন ছাত্র সংখ্যা আমরা যে লিখি 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল, সময় কত বলা আছে? 1 সপ্তাহ, মানে কত হচ্ছে? 1 সপ্তাহ সমান 7 দিন। একক যেহেতু দিনে উল্লেখ করেছি আমরা, সুতরাং আমরা লিখব যে 400 জন ছাত্রের বাকি চাল, অর্থাৎ আমরা 175 থেকে আমরা যদি 75 বাদ দিই তাহলে 100, তাহলে 100 কিগ্রা চাল কত দিন চলবে? তাহলে এই ক্ষেত্রে আমরা টেবিলটা করে ফেলেছি। তাহলে এবার আমরা উইকলি মেসেজে লিখতে পারি যে 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল বা চালে চলে 7 দিন। তাহলে একজন ছাত্রের ওই 175 কিগ্রা চালে চলে কতদিন? তাহলে বেশি দিন লাগবে। একজন যদি 175 কিগ্রা চাল খায় তাহলে সেক্ষেত্রে কীভাবে বেশি দিন যাবে? তাহলে 7 গুণিত কত হচ্ছে? 500 দিন।
তাহলে 400 জন যদি ধরি, 400 জন ছাত্রের ওই 175 কিগ্রা যদি চাল খায়, নিশ্চয়ই দিন সংখ্যা কমে যাবে। সুতরাং 7 গুণিতক 500 বাই কত হচ্ছে 400 দিন। এরপর আবার ওই 400 কিগ্রা চাল যদি, এই 400 জন ছাত্র যদি 1 কিগ্রা চালে, তাদের কত দিন চলবে? আরও কম দিন চলবে। সুতরাং ভাগ হবে 7 ইন্টু 500 বাই 400 ইন্টু কত হচ্ছে 175 দিন। বুঝে গেছে? শেষে থাকছে 400 জন যদি আমরা ধরি, 400 জন ছাত্রের 100 দিনের বা 400 জন ছাত্রের 100 কিগ্রা চালে চলে কতদিন? তাহলে এটা গুণ হয়ে যাবে 100টা। তাহলে আমরা 7 ইন্টু 500 ইন্টু 100 বাই কত হচ্ছে 400 গুণিতক 175। তাহলে 400 দুটো শূন্য, 500 দুটো শূন্য কেটে দিলাম, বাকি 25 4 100 আর 25 4 25 5 125, 25 6 150, 25 7 175, 7 7 তুলে দাও, কত পড়ে আছে? 5 পড়ে আছে। সমান কত দিন চলবে? 5 দিন। 5 দিন চলবে। কতদিন? 5 দিন। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে টেবিল দেওয়া রয়েছে তোমাদের, দেখো কোনগুলিকে ঠিক ঠিক ঘরে লেখো, খাতাতে ছক করে লিখবে। খাতাতে ছক করে লিখলে দেখো আমি বলে দিচ্ছি, তোমরা লিখে ফেলো যে সূক্ষ্মকোণ দেখো আমরা জানি 90 ডিগ্রি কম হলে কি সূক্ষ্মকোণ হয়? 12 হচ্ছে 90 ডিগ্রি, 12 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, 12 ডিগ্রি সূক্ষ্মকোণ। কেননা 12 ডিগ্রি হচ্ছে 90 এর কম হলে কি হয়? সূক্ষ্মকোণ হয় জানি আমরা। 22 হবে, 12 22 ডিগ্রি। তারপরে কত হচ্ছে? আর কোনোগুলো নয়, 12 ডিগ্রি আর 22 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণ কত হয়? আমরা জানি সমকোণ 90 ডিগ্রি হয়, সমকোণ 90 ডিগ্রি। আর সরলকোণ হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে কী হয়? সরলকোণ হয়। তারপরে হচ্ছে শেষে দেখতে পাচ্ছি আমরা 179, 179 হচ্ছে তোমাদের যে স্থূলকোণ 179 স্থূলকোণ। 180 কম হলে কি হয় বলো তো? 180 সরলকোণ। 180 ডিগ্রি সরলকোণ হলে এর নিচে যদি হয়, নিচের রাশিগুলো অর্থাৎ 90 থেকে 180 মাঝের যত কোণ হয় সবগুলো কোণ কি হয়? স্থূলকোণ হয়। 179 ডিগ্রি হচ্ছে তোমাদের স্থূলকোণ। 3 থেকে চলো, 3 থেকে কি বলা আছে? যে কোনো একটি দেশের ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বলা আছে। এর মধ্যে বনভূমি আছে এত বর্গ কিলোমিটার ও নদী ও অববাহিকা বর্গ কিমি, ও নদী অববাহিকা কত আছে? এত বর্গ কিমি জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের যোগ করতে হবে বনভূমি আর নদী অববাহিকা দুটো যোগ করলে, এবার মোট ক্ষেত্রফল থেকে আমরা যদি বাদ দিই সেক্ষেত্রে বা অবশিষ্ট কী হবে? তাহলে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। চলো গণিতটা করে ফেলে। তাহলে 3 3 বলা আছে, 3 3। তাহলে দেশের মোট ক্ষেত্রফল কত বলছে? দেশের মোট ক্ষেত্রফল সমান কত হচ্ছে? বলেছে 32 লক্ষ 87,263 একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত 32,87,263 বর্গ কিমি। বর্গ কিমি, বর্গ কিমি মানে কি? কিলোমিটার। বর্গ কিমি মানে কিলোমিটার জানি। বর্গ কিমি মানে কি? বর্গ কিলোমিটার। এবার বনভূমি ও নদী অববাহিকার মোট পরিমাণ, বনভূমি ও নদী অববাহিকার মোট পরিমাণ তাহলে একদিকে বনভূমি কত আছে না? বনভূমি আছে, বনভূমি কত আছে? 754,740 একক দশক শতক হাজার অযুত লক্ষ 7,54,740 বর্গ কিমি। তারপর আছে নদী অববাহিকা কত আছে? নদী অববাহিকা
কত আছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 25,03,000, 25,00,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ। শেষ থেকে 3টি শূন্য বসাবো, তারপরে হচ্ছে গিয়ে 3 হচ্ছে 3টি শূন্য 3, এখানে শূন্য হবে, তারপরে হচ্ছে 0 3, এখানে 3 হবে, এখানে 3, তারপরে হচ্ছে 0 0 5 2। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 25 লক্ষ আছে। আর বনভূমি কত ছিল? বনভূমি ছিল একক দশক শতক হাজার অযুত লক্ষ 7 লক্ষ, 7,54,750, 740 জন, 740 বর্গ কিমি। আর নদী অববাহিকা মিলে মোট কত হচ্ছে? তাহলে 25,03,000, 25,03,000 তাহলে বর্গ কিমি। তাহলে বনভূমি ও নদী অববাহিকার মোট দৈর্ঘ্য কত হবে? মোট ক্ষেত্রফল, তাহলে মোট ক্ষেত্রফল সমান কত হবে? 0,4,7,7,5, 7,5 2 আর কত 3, কত আছে? 32,57,740 বর্গ কিমি। তাহলে বনভূমি ও নদী অববাহিকা মিলে মোট ক্ষেত্রফল কত পেলাম? 32,57,740 বর্গ কিমি। এবার কি বলা হচ্ছে তোমাদের? বলা হচ্ছে বাকি অংশের ক্ষেত্রফল, অতএব বাকি অংশের ক্ষেত্রফল তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কত হবে তাহলে? তাহলে আমরা মোট ক্ষেত্রফল কত ছিল? 32 লক্ষ ছিল, 32,87,263। আর বনভূমি আর নদী অববাহিকার মোট ক্ষেত্রফল কত হচ্ছে? 32 লক্ষ হচ্ছে, তার 57,740। এ বিয়োগ করব, বিয়োগ করলে অবশিষ্ট ভূমির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে এর বিয়োগফল কত হলো? তাহলে বিয়োগফল চলো আমরা বের করি। তাহলে 3 থেকে 0 বাদ দিলে 3, 6 থেকে 4 বাদ 2, এখানে 12 থেকে 7 বাদ দাও, 12 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 5, এখানে কত আছে? এখানে আছে তোমাদের 6, 16 থেকে 7 বাদ দাও, কত হচ্ছে? 9, তাই না? আর এখানে কত হচ্ছে? 7 থেকে 5 বাদ কত হচ্ছে? 2, কত হচ্ছে? 29,523 বর্গ কিমি। বুঝেছ? তাহলে কত হলো? 29,523 বর্গ কিমি অবশিষ্ট জমির পরিমাণ, অবশিষ্ট জমির ক্ষেত্রফল বলেছে, অবশিষ্ট অংশের ক্ষেত্রফল। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে তোমাদের 4 দিকের প্রশ্ন। রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে, তার কাছে যদি 180 টাকা অবশিষ্ট থাকে, তবে রাজিয়ার কাছে মোট কত টাকা ছিল? তাহলে ধরি রাজিয়ার কাছে টাকার পরিমাণ আমরা এক্স ধরতে পারি। সুতরাং চলো আমরা গণিতটা করে ফেলি। অঙ্কটা এক্স না ধরেও করা যায়। চলো এক্স না ধরেও করা যায়, কীভাবে সেটা আমরা ধরছি। যদি আমরা এক অংশ ধরি আমরা লিখব, ধরি রাজিয়ার মোট টাকার পরিমাণ সমান 1 অংশ। 1 অংশ, তাহলে রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে এবং 3/10 অংশ কাকে? সুনিতাকে দেয়, তাই না? এই প্রবলেমসটা তোমাদের রয়েছে। এবার আমরা লিখতে পারি রাজিয়া তার টাকার কত অংশ দেবনাথ সুনিতাকে দিবে। রাজিয়া তার টাকার, ধরি যে রাজিয়ার
তার টাকার দুটো যোগ করে দাও, 2/5 আর 3/10, দুটো যোগ করব। অংশ কাকে দেয়? অংশ সমান আমরা যোগ করব, যোগ করলে কত হবে? 5 আর 10 লসাগু করো, কত হচ্ছে? 10 লসাগু হবে। আর 2 আর 5 10 2 4 হবে, প্লাস 3 হবে। অংশ সমান কত হচ্ছে? তাহলে এখানে 4 3 7, 7/10 অংশ দেবনাথ ও সুনিতাকে দেয়। বুঝা গেছে? এরপর অতএব অবশিষ্ট টাকা কত হবে? তাহলে অতএব অবশিষ্ট টাকার পরিমাণ সমান 1 - 7/10 সমান কত হচ্ছে? 3/10। 10 থেকে 10, 10 থেকে 7 কত হচ্ছে? 3, 3/10 অংশ। বুঝেছে? চলো এরপর, কিন্তু রাজিয়া তার টাকার 7/10 অংশ দেবনাথ সুন্দরকে দেওয়ার পর তার কাছে আর কত টাকা রইল? 180 টাকা রইল। কত রইল? তার কাছে রইল কত হবে? 180 টাকা। তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে রাজিয়ার কাছে রইল কত টাকা? লিখতে পারি আমরা, রাজিয়ার কাছে 180 টাকা থাকলে অতএব প্রশ্নানুসারে প্রশ্ন অনুসারে 3/10 ইকুয়ালস টু কত হবে? 180 টাকা। তাহলে 3/10 ইকুয়ালস টু 180 টাকা হলে এই অংশ কত হবে? তাহলে কী হবে এক্ষেত্রে? তাহলে উল্টে যাবে। তাহলে 180/3/10 সমান কত হচ্ছে? 180 গুণিতক 10 বাই কত হবে? 3, 3 6 18 আর 0 10 সমান 6 10 আচ্ছা এখানে বলা হচ্ছে তোমাদের কত? 60 গুণিতক 10 সমান কত হবে? 600 টাকা। তাহলে প্রথমে রাজিয়ার কাছে মোট কত টাকা ছিল? অতএব প্রথমে রাজিয়ার কাছে 600 টাকা ছিল। চলো পরে প্রশ্ন কি বলা আছে দেখো। একটা সরল আছে, সেটা তোমাদের সরল রয়েছে, সরল করো বলা আছে। সরল করো 1 - 1/2 ভাজিত 2 মাইনাস 1/2 অফ 1/2 - 1/3 -1/6 পৌনপণিক বলা, এই সরি রেখা বন্ধনী আছে। 1/3 - 1/6 এর মাথায় রেখা বন্ধনী আছে। চলো আমরা গণিতটা করে ফেলি। তাহলে এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমাদের 1 মাইনাস বলা আছে 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 - 1/2 1/2 1/2 - 1/3 -1/6 রেখা বন্ধনী এখানে আছে, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী সমান 1 মাইনাস কত বলছে? আগে রেখা বন্ধনী কাজটা আগে করতে হবে। তাহলে 1 মাইনাস তৃতীয় বন্ধনী স্টার্ট 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 - 1/2 প্রথম বন্ধনী 1/2 মাইনাস 3 আর 6 যদি আমরা লসাগু করি কত হবে? 3 আর 6 যদি লসাগু করি 6 হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। লসাগু কত হলো? 6 হলো, তাই না? আর এখানে কত হচ্ছে? 6 হবে এখানে। এখানে কত হচ্ছে? এখানে 3 2, 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1 হবে। 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1 হবে। 1 কত হচ্ছে? তাহলে 3 দুগুণে 6, 2 একে 2, 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে, 1/6 হচ্ছে। তাহলে এক্ষেত্রে কী করবো আমরা? প্রথম বন্ধনী ক্লোজ সেখানে ছিল, তাহলে এখানে প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ আর তৃতীয় বন্ধনী ক্লোজ, তাই না? তাহলে এবার চলো, তাহলে 1 মাইনাস কী করবো? তাহলে 1 মাইনাস তৃতীয় বন্ধনী 1/2 ভাজিত 2 - 1/2, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এখানে ভগ্নাংশ করো, এখানে অফ দিয়ে দাও। অফ 1/2 আর 1/6 যদি আমরা বিয়োগ করি তাহলে লসাগু কত হবে?
2 আর 6 লসাগু, 2 একে 2, 2 3 6, 3 3 6, লসাগু কত হলো 6 হলো 6। এখানে 2 3 6, 3 3 থেকে 2 বদলে কত হচ্ছে 3 থেকে 2 3 6, আচ্ছা 3 একে 3, 3 থেকে 2 বদলে কত হচ্ছে 2 হচ্ছে, 3 থেকে 1 বদলে, 3 থেকে 1 বদলে কত হচ্ছে 2। আর এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, সমান 1 মাইনাস তৃতীয় বন্ধনী স্টার্ট করো 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, এখানে কত আছে 2 মাইনাস 1/2 আছে, এখানে এখন বিয়োগ করা যাবে না, অফের কাজটা করে নিতে হবে, 2 ইন্টু করবো, তাহলে 2 ইন্টু করলে কত হবে 2/6 হবে, 2 দিয়ে কেটে দাও, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, সমান কত হচ্ছে তাহলে 1 মাইনাস, তাহলে এখানে 1/2 ভাজিত কত হচ্ছে, তাহলে 2 মাইনাস 1/6 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, সমান 1 মাইনাস কত হচ্ছে 1/2 ভাজিতক 6 দুগুণে 12, 12 থেকে 1 বদলে কত হচ্ছে 11, 11/6, 11/6 হচ্ছে, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, এখানে কত হলো তাহলে 1 মাইনাস কত হচ্ছে উল্টে দাও, তাহলে এখানে কত হচ্ছে তৃতীয় বন্ধনী রাখো 1/2 গুণিতক 6/11, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, 2 3 6 3, কম আছে 1 মাইনাস 3/11 সমান 11, কত হচ্ছে তোমাদের 11, দেখো 11 একে 11, 11 মাইনাস 3 বাই কত হচ্ছে 11, সমান 11 থেকে 3 বদলে কত হচ্ছে 8, 8 থেকে 8/11, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এই গেল তোমাদের মডেল স্কুল নম্বর 3 হলো। আজকে আমি তোমাদের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম, সবগুলো গণিত আমি করে দিয়েছি। আর মোট তোমাদের এই নিয়ে তোমাদের মোট 3টি মডেল স্কুল সমাধান করলাম। এরপরে ক্লাসে আমি তোমাদের জন্য 4 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে নিয়ে আসবো। চলো আজকের এই পর্যন্ত, তোমার সঙ্গে দেখা হবে আমার পরের মডেল স্কুল 4 নম্বর হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল। এই মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব পরের মডেল ক্লাসে। চলো।